নমস্কার, আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব আমাদের প্রিয় কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প, অসাধারণ একটি গল্প। গল্পের নাম বড়বাবুর বাহাদুরি। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। সকলের কাছেই অনুরোধ, আপনারা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে প্রতিটি নতুন গল্প আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প বড়বাবুর বাহাদুরি। আপিসে মাঝে মাঝে নানা পাটি আসিয়া গুলঞ্চলতা ও গাছগাছরা বিক্রি করিয়া যাইত। ইহাদের নাম লেখা আছে বটে, কিন্তু অনেকেরই ঠিকানা কিছু লেখা থাকে না। এখানে ছোটখাটো কাজকর্ম সবই হয় নগদ। বড়বাবুর অ্যাসিস্ট্যান্ট সেসব পাওনাদারকে, সাহেব তো দূরের কথা, বড়বাবুর কাছে পর্যন্ত যাইতে দেয় না। হরিপদ এবারও নকু দালালের হাত দিয়া জিনিস না বেচিয়া নিজেই নিজেই সরাসরি কোম্পানির আপিসে লইয়া গিয়া নামাইয়াছিল। যে পাড়াগায় হরিপদ থাকে, গাছগাছরা সেখানে অভাব নাই। নকু দালালের পরামর্শে সে এইসব গাছগাছরা সংগ্রহ করিতে আরম্ভ করে। তাহাকে সেসব চিনাইয়াছিল শান্তি কবিরাজ। মন পিছু 2 টাকা লরি ভাড়া দিয়া বারবার মাল আনিয়া পোষায় না। হরিপদ সেজন্য 1 বছর ধরিয়া বিস্তর গাছপালা মজুত করিতেছিল। নগু দালাল ইহার মধ্যে 2-3 বার সন্ধানও লইয়াছে। ওহে হরিপদ, মালগুলো এবার দেখছি তুমি পচাবে। আপাং শিমুলের শেকড়, শ্বেত পরপটি, এসব 6 মাসের বেশি থাকে না, পচে নষ্ট হয়ে যায়। তখন 2খানা করেও বিক্রি হবে না। নিয়ে এসো নিয়ে এসে ফেলো কলকাতায়। কিন্তু হরিপদ খুব কাঁচা ছেলে নয়। বেলেঘাটার মুখুজ্জেমশাইয়ের আড়তে সে আর যাইতে প্রস্তুত নয়। অবশ্যই এ কথা ঠিক যে তাহার থাকিবার ও খাইবার কোনো কষ্ট কলিকাতায় হয় না। আজকাল আড়তে উঠিলেই হইল। আড়তে রাঁধুনি বামুন তাহাকে চিনে, তাহাকে গিয়া বলিলেই হইল, ও কুবের ঠাকুর, এখানে 2টো খাবো বেলা। উহারা যতই খাতির করুক, এবার হরিপদ বেলেঘাটার আড়তে গিয়া উঠে নাই। নগু দালাল তো জঙ্গলে ঘুরিয়া গাছগাছরা সংগ্রহ করে না। তাহাকে সে লাভের একটা মোটা অংশ কেন দিতে যাইবে? কলিকাতায় এবার আসিয়া সে শুনিল হিন্দুস্তান কেমিক্যাল কোম্পানি শীতের মরশুমে এইরকম গাছগাছরা কিনিয়া থাকে। সে সোজা হাজির হইল হিন্দুস্তান কেমিক্যাল কোম্পানির আপিসে। প্রচন্ড ব্যাপার, লোকজন, লিফট, দরওয়ান, ঘোরানো দরজা, দিনমানে ইলেকট্রিক আলো জ্বালিয়া কাজ চলিতেছে। ঘন ঘন টেলিফোন বাজিবার শব্দ। এই জন্যই বোধহয় নগু দালালের শরণাপন্ন হইতে হয়। এখানে জিনিস বেচা কি পাড়া গায়ের লোকের কর্ম? অবশেষে সন্ধান মিলিল এনকোয়ারি আপিস হইতে। জিনিস ক্রয় করিবার ভার যার উপর, তার বয়স খুব বেশি নয়। লোকটা মাল দেখিয়া শুনিয়া যা দর বলিল, বেলেঘাটার মুখুজ্জেমশাইয়ের আড়তের দরের তুলনায় মাথা পিছু অন্তত 8 আনা বেশি। মাল নামাইয়া ওজন করিয়া দিতে দেরি হইয়া গেল। কেরানি বাবুটি জিজ্ঞাসা করিল, আপনি চেক নেবেন না নগদ টাকা? কাল এসে টাকা নিয়ে যাবেন তবে। আজ ক্যাশ থেকে টাকা বের করে রেখে দেব। একটা বিল করে বড়বাবুর কাছে সই করিয়ে নিয়ে আসুন। বিলখানা এখানে দিয়ে যাবেন। পরদিন কাউন্টারে বেজায় ভিড়।
আজ টাকা দিবার দিন। অনেক লোক টাকা লইতে আসিয়াছে। এক একখানা খামের উপর পাওনাদারের নাম টাইপ করা। কিরানীবাবু জিজ্ঞাসা করিতেছে, কি নাম? রামশরণ পাল। এই নিন। পাওনাদার একখানা খাম লইয়া চলিয়া যাইতেছে। কেহ কেহ বা খাম খুলিয়া নোটগুলি দেখিয়া লইতেছে। হরিপদর হাতে কিরানী এমনই একখানা খাম দিল। তাহার উপরে লেখা আছে HPB। সামান্য 40 টাকার জন্য খাম খুলিয়া টাকা দেখিয়া লইতে তাহার লজ্জা করিতে লাগিল। এত কাণ্ড কারখানা যেখানে, সেখানে কি আর ভুল হইবার সম্ভাবনা আছে? খামের বাহিরে টাইপ করা অক্ষরে তার নাম লেখা ঠিকই আছে, কিন্তু শিয়ালদহ স্টেশনে আসিয়া খাম খুলিয়া নোটগুলি কি ভাবিয়া একবার দেখিয়া লইতে গিয়া হরিপদ মাথা ঘুরিয়া সেখানে বসিয়া পড়িল। চারিদিকে তাকাইয়া সে তাড়াতাড়ি নোটের খামখানা পকেটে পুরিয়া সোজা প্ল্যাটফর্মে ঢুকিয়া ট্রেনে চড়িয়া বসিল। শীতকালেও কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। সর্বনাশ! সব কখানাই 100 টাকার নোট, সর্বশুদ্ধ 11 খানা। 40 টাকার জায়গায় 1100 টাকা। এই ভুল কি করিয়া হইল হরিপদ বুঝিতে পারিল না। হয়তো তাড়াতাড়িতে অন্য কোনো বড় পাওনাদারের খাম তাহাকে দিয়াছে। তাহারও নাম বোধ হয় HPB। অত ভিড়ের মধ্যে কিরানীবাবু কাহার নামের খাম কাহাকে দিয়াছে? 1100 টাকা। তাহার নিকট অনেক টাকা। সামান্য অবস্থার মানুষে গাছগাছরা বেচিয়া সংসার চালায়। ভগবান দিয়াছেন। উফ, আর কি সময় দিয়াছেন! ভগবানের দান তো। সারা জীবন গাছগাছরা বিক্রয় করিয়াও সে 1100 টাকা জমাইতে পারিত না। আর একসঙ্গে নগদ এতগুলি টাকা পাওয়া কি সোজা কথা? কার মুখ দেখিয়াই না সে উঠিয়াছিল। ট্রেনে যাইতে যাইতে ঠান্ডা হাওয়া লাগিয়া তাহার উত্তেজনা অনেকটা শান্ত হইল, কিন্তু একটা উত্তেজনা তখনও কমিল না। কতক্ষণে স্ত্রীর কাছে কথাটা বলিবে। গাড়ি যেন চলিতেছে না। এত বড় আনন্দের খবর কাহাকেও না জানাইতে পারিয়া ভগবান জানেন কি অসহ্য যন্ত্রণা যে তাহার হইতেছে। গাড়ির কোণে একটা প্রৌঢ় ভদ্রলোক গলায় কমফোর্টার জড়াইয়া বসিয়া আছেন। তাহাকে গিয়া কথাটা বলিবে। দেখুন মশাই, একটা বড় মজা হয়েছে। একটা আপিসে 40টা টাকা পেতুম, তারা ভুল করে 1100 টাকা দিয়েছে। এই দেখুন টাকা। আপিসের নাম তো সে বলিতে যাইতেছে না। দরকার নাই। সন্দেহ করিয়া লোকটা যদি পুলিশে খবর দেয়, আপিসের লোকে নিশ্চয়ই ভুল ধরিয়া ফেলিবে এবং তখনই তাহার সন্ধানে লোক ছুটিবে। ছুটিলেও তাহার ঠিকানা বাহির করিবার কোনো উপায় নাই। 100 টাকার নোটগুলি ভাঙাইয়া ফেলিতে হইবে। সিরাজগঞ্জে তাহার মামা পাটের আপিসে কাজ করেন। মামার সাহায্যে 100 টাকার নোট ভাঙাইয়া খুচরা 10 টাকার নোট সংগ্রহ করিতে হইবে। কালই সকালের ট্রেনে সিরাজগঞ্জ রওনা হওয়া দরকার। হরিপদের স্ত্রী আশালতা নোটের তাড়া দেখিয়া অবাক হইয়া স্বামীর দিকে চাহিয়া রহিল। বলিল, হ্যাঁ গো, তারা বুঝতে পারলে না? ভুল করে কার টাকা কাকে দিলে? বড় বড় আপিসের মজা তো তাই। বজ্র আঁটুনি ফসকা গেরো। এদিকে এক এক ডিপার্টমেন্টে 50, 60, 100 লোক খাটছে, আর ওদিকেও ওই কাণ্ড। বড়বাবুর কাছে যাও, বিল সই করে নিয়ে এসো। ক্যাশে যাও, আবার সই করাও। সব মিথ্যে জাঁকজমক আর কেতাদুরস। আশালতা বলিল, কিন্তু ওসব নোটে শুনেছি নম্বর থাকে। যদি পুলিশে হুলিয়া করে দেয়, তুমি নোট ভাঙাবে কি করে? ওইখানেই তো ভয়। কিছু ভয় নেই। প্রথমত, আজকাল 100 টাকার নোটের নম্বর থাকে না শুনেছি। অত বড় আপিসে 100 টাকার যে সাধারণ নম্বর থাকে তা টুকে রাখবে না। আর তাছাড়া কালই সিরাজগঞ্জে গিয়ে মামার কাছ থেকে নোট ভাঙিয়ে আনছি। আমার ঠিকানা ওদের কাছে নেই যে ধরবে।
নাম দেখে ধরতে পারবে না। হরিপদ স্ত্রী বলিল, ভালোই ভালোই, নোটগুলো ভাঙিয়ে তো আনো। সামনে পূর্ণিমের দিন সত্যনারায়ণের সিন্নি দিয়ে দিই। টাকা ভগবান আমাদের মুখ চেয়েই দিয়েছেন। সিরাজগঞ্জে গিয়া টাকা ভাঙাইয়া আনিতে কোনো বাধা হইল না, কথা ফাঁস করিতে হয় নাই। চতুর হরিপদ মামাকে বলিল, ব্রাহ্মোত্তর ধানের জমিগুলো সব বেচে দিলুম। কি করি, একটা ব্যবসা খুলবো, টাকা জোগাড় করি কোথা। সত্যনারায়ণের সিন্নি দেওয়া ভুলিয়া গেল। মাসখানেক কাটিয়া গিয়াছে, অন্য কোনো দিক হইতে হাঙ্গামা বাঁধে নাই বটে, কিন্তু হরিপদ বড় বিপদে পড়িয়াছে। এই 1 মাস তাহার মনের দিক হইতে একটা বড় গোলমাল বাঁধিয়া গিয়াছে। এই টাকাটা লইয়া সে কি ভালো করিল? আপিসের তাহারা এতদিনে তাহাদের ভুল নিশ্চয়ই জানিয়া ফেলিয়াছে, তাহার খোঁজও করিয়াছে, কিন্তু কোথায় পাইবে তাহার পাত্তা? সেই কিরানিবাবুর উপরে নিশ্চয়ই সব দায়িত্ব পড়িয়াছে, এবং এতদিন বেচারির চাকরি আছে কিনা সন্দেহ। যতই দিন যাইতে লাগিল হরিপদ ততই মনে অস্বস্তি বোধ করিতে লাগিল। যতদিন পুলিশের ভয় ছিল বা আপিস হইতে তাহার টাকা কাড়িয়া লইবার ভয় ছিল, ততদিন তাহার মনে একথা ওঠে নাই যে এই টাকা লওয়া অন্যায় বা পাপ। কিন্তু এ সম্বন্ধে যতই সে নিজেকে নিরঙ্কুশ বোধ করিতে লাগিল, ততই মনে হইতে লাগিল এই টাকায় তাহার কোনো অধিকার নাই। এ অপরের টাকা, সে চুরি করিয়া আনিয়াছে। 6 মাস কাটিয়া গেল, কখনো সে ভাবে টাকাটা ফিরাইয়া দিব, আবার পরদিনই মনে হয় এই 1100 টাকায় একখানি মুদির দোকান খুলিয়া গ্রামে বসিয়াই সে চমৎকার চালাইতে পারে। ভগবান তাহাদের দুঃখ দেখিয়া মূলধন জোগাড় করিয়া দিয়াছেন। থাক, থাক টাকাটা। টাকা ফেরত দেওয়ার একটা প্রধান বাধা দাঁড়াইয়াছে হরিপদ স্ত্রী। সে যেদিন হইতে শুনিয়াছে স্বামী টাকা ফেরত দেওয়ার সংকল্প করিতেছে, সেদিন হইতেই সে কাঁদিয়া কাটিয়া অনর্থ বাঁধাইয়াছে। গরিবের ঘরের মেয়ে, গরিবের ঘরের বউ, তার কাছে 1100 টাকা একটা খুব বড় ব্যাপার। হরিপদ তাহাকে বুঝাইয়া বলিল, দেখো, ফাঁকির টাকা তো বটে, এতদিন কথাটা ভালো করে বুঝিনি। আজকাল রাত্রে আমার ঘুম হয় না ভেবে ভেবে, তা জানো? কাজ নেই বাপু, 1100 টাকায় কদিন খাবো, ওটা তাদের দিয়েই আসি। আশালতা বলিল, ফাঁকির টাকা হলো কি করে? ভগবান না দিলে তাদেরই বা ভুল হবে কেন? ও যখন ঘরে এসেছে তখন হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না, আমার কথা শোনো। ও নিয়ে ভেবে মিথ্যে মাথা খারাপ করো না লক্ষ্মীটি। ও তো তুমি কোনো একটা লোককে ফাঁকি দিয়ে নিয়ে আসনি, তারা ভুল করে দিয়েছে, এতে তোমার দোষ কি? কারো একজনের টাকা নয়, কোম্পানির টাকা, বড়লোক কোম্পানি, তাদের কাছে 1100 টাকা কিছুই নয়, কিন্তু আমাদের কাছে অনেক বেশি। সারা জীবনের একটা হিগলে হয়ে যাবে। আমি কি আমার নিজের জন্যই বলি? নিজের চেহারাটা একবার আয়নায় দেখো দেখি, বনে জঙ্গলে ঘুরে ঘুরে, গাছপালা খুঁজে খুঁজে কি ছিঁড়ি বেরিয়েছে। বলি কি, ওই টাকায় একখানা দোকান করো, বসে চলবে। কি ভয়ানক বাধা হইয়া উঠিয়াছে স্ত্রীর এই অনুরোধ। কেন যে ছাই এই কথাও স্ত্রীকে বলিতে গিয়াছিল। ওর মুখের দিকে চাহিলে কষ্ট হয়, ওর কাতর অনুরোধ শুনিলে মনে হয়, ধুর, দূর করো, কাজ নাই সাধুতা দেখাইয়া। ওই অভাগিনীকে জীবনে কখনো সে সুখী করিতে পারে নাই। এই টাকাটায় একটা ব্যবসা খুলিয়া দিলে অন্য বস্ত্রের কষ্টের একটা মীমাংসা হইবে। এইখানে সাধু সাজা স্বার্থপরতা, ঘোর স্বার্থপরতা। আশালতার বয়স কম, জীবনে কোনো স্বাদ ওর পূর্ণ হয় নাই। ওর মুখের দিকে চাহিয়া না হয় সে নিজের কাছে অসাধুই হইয়া রহিল। দিনে এইসব ভাবে, কিন্তু গভীর রাত্রে যখন গ্রাম নিশুতি হইয়া যায়, আশালতা ঘুমাইয়া পড়ে।
তখন তার মনে হয় চুরির সপক্ষে কি চমৎকার যুক্তি সে বাহির করিয়াছে। জুয়া চুরি, তার সপক্ষে কোনো যুক্তি নাই, তর্ক নাই। টাকা তাকে ফিরাইয়া দিতেই হইবে। নিজের কাছে চোর হইয়া সে থাকিতে পারিবে না। নিদ্রিত আশালতার মুখের দিকে চাহিয়া সে ভাবিল, ছি ছি, মেয়ে মানুষ জাতটা কি ভয়ঙ্কর। ওদের মন কি এতটুকু সৎ কিছু জানে না? কেবল টাকা কড়ি, গহনা, চাল ডালের দিকে নজর। দিন যায়, হরিপদ দেখিল সে স্ত্রীকে মনে মনে অশ্রদ্ধা করিতে আরম্ভ করিয়াছে। তাহার কত আদরের আশালতা, যাহাকে চোখ ভরিয়া দেখিয়াও চোখের তৃপ্তি হইত না। তাহার সম্বন্ধে এসব কি ভাবনা তার মনে। একদিন হঠাৎ তাদের একটা বাছুর মরিয়া গেল। এবার হরিপদ ভাবিল, তা যাবে না। সংসারে যখন ওর মতো মেয়ে এসেছে, তখন ওর পরামর্শেই সংসার এবার উচ্ছন্নে যাবে। দিন যাওয়ার সঙ্গে সঙ্গে এর ধারণা তাহার বদ্ধমূল হইতে লাগিল। আজকাল স্ত্রীর প্রতি ব্যবহারটাও দিন দিন রুক্ষ হইয়া উঠিতেছে। সামান্য কথায় খিটখিট করে, সামান্য ব্যাপার লইয়া স্ত্রীকে দু কথা শুনাইয়া দেয়। মনের মিলে চোর ক্রমে অলক্ষিতে খুলিতে লাগিল। আশালতা ভাবিয়া কুল পায় না, তাহার অমন স্বামী কেন কেন এমন হইয়া যাইতেছে দিন দিন। ক্রমে তাহার মনেও ভাঙন শুরু হইল। ভাবে, এত হেনস্থা কিসের? কোন জিনিসটাতে আমার ত্রুটি হয়? দয়া আসতো মুখে রক্ত উঠিয়ে খেতে মরি, সে কথা একবার বলা তো দূরের কথা, উল্টে আবার পান থেকে চুন খসলেই এইসব গালমন্দ অপমান। গত মাঝখানে সেই আপিসের টাকাতে হাত পড়িয়াছে, এর মধ্যেই ৩০-৪০ টাকা খরচ হইয়া গিয়াছে। আশালতা ভাবে, ওর শরীরটা খারাপ হইয়া গিয়াছে। রোদে রোদে ৭ গাঁয়ের বনে জঙ্গলে ঘুরে, ওকে একটু সারিয়ে তুলি। গত মাস হইতে আশালতা রাত্রে প্রায় লুচি ভাজিয়া স্বামীকে খাওয়ায়, মাঝে মাঝে ভালো খাবার দাবার করে। একদিন বলিল, গো, তোমার পায়ের দিকে এবার নজর দাও, এক জোড়া জুতো কেন দিকে ভালো দেখে। জলে জলে পা হেজে মাখুই ধরে গেল যে। একদিন সন্ধ্যার পর হরিপদ খাইতে বসিয়াছে। আশালতা তাহার জন্য দুধ গরম করিয়া আনিতে গিয়াছে। হঠাৎ হরিপদ লুচি চিবাইতে চিবাইতে বেকায়দায় জিভ কামড়াইয়া ফেলিল। যন্ত্রণায় বলিয়া উঠিল, উফ। ঠিক সেই সময় আশালতা দুধের বাটি লইয়া আসিয়া বলিল, কি হলো গা? হরিপদ বাঁ হাত দিয়া গালটা চাপিয়া ধরিয়া খানিক্ষণ চুপ করিয়া মুখ বিকৃত করিয়া বসিয়া রহিল, কোনো কথা বলিল না। আশালতা পুনরায় উদ্বেগের সুরে বলিল, হ্যাঁ গা, কি হয়েছে? অমন করে আছো কেন? হরিপদ সঙ্গে সঙ্গে রুক্ষ সুরে চিৎকার করিয়া বলিয়া উঠিল, হবে আর কি, যেদিন থেকে তুমি অলক্ষী ঘরে ঢুকেছ, সেদিন থেকে এ সংসারের ভাসই নেই। শুধু শুধু নইলে গরুর বাছুরটাই বা মরে যাবে কেন? আর বলিয়া লুচির থালা হাতের ঠেলায় সজোরে ১০ হাত তফাতে ছিটকাইয়া ফেলিয়া হরিপদ উঠিয়া ঘরের বাহিরে চলিয়া গেল। আশালতা দুধের বাটি হাতে আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল। হরিপদ অনেক রাত্রে বাড়ি ফিরিল। আসিয়া দেখিল স্ত্রী বারান্দায় চুপ করিয়া বসিয়া আছে। জিভের ব্যথা কমিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে তাহার মনে হইয়াছে, ছি, অমন করে তখন বলাটা ভালো হয়নি। না, একটু বেশি বলা হয়ে গিয়েছে। তখন আর মাথা ঠিক ছিল না তো। ছি। ঘরে ঢুকিয়া স্ত্রীকে ওভাবে বসিয়া থাকিতে দেখিয়া বলিল, নাও নাও, ওঠো, রাগ করেছ নাকি? তা খাওয়া দাওয়া হয়েছে? আশালতা ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল, কোনো কথা বলিল না। হরিপদ স্ত্রীর হাত ধরিয়া উঠাইতে গেল। আশালতা আঁচলে চোখ মুছিয়া বলিল, থাক, বসো এখানে, একটা কথা বলি। কি কথা? দেখো, সে টাকা তুমি ফেরত দিয়ে এসো। যা খরচ হয়ে গিয়েছে, আমার চুরি কগাছা
বন্ধক দিয়ে হোক বেঁচে হোক সেটা পুড়িয়ে দাও গিয়ে। ওই টাকা যেদিন থেকে ঘরে ঢুকেছে সেদিন থেকে সংসারের শান্তি চলে গিয়েছে। ও আর কিছুদিন থাকলে একেবারে সর্বনাশ হয়ে যাবে। তুমি কাল চলে যাও, টাকা ফেলে দিয়ে এসো গিয়ে। রাত্রিটা কাটিয়া গেলে হরিপদ দেখিল প্রায় 100 টাকা আন্দাজ খরচ হইয়া গিয়াছে সেই টাকা হইতে। স্ত্রীর গহনা লইয়া সেদিনই সে কলিকাতায় রওনা হইল এবং পোদ্দারের দোকানে বেচিয়া টাকাটা সংগ্রহ করিল। কোম্পানির আপিসে গিয়া ভাবিল কোনো ছোট কেরানির কাছে টাকাটা দিবে না, হিসেবের বাইরের টাকা সে মেরে দেবে। সে একেবারে সরাসরি বড়বাবুর ঘরে গিয়া হাজির হইল। বড়বাবু বলিলেন, কি চান? কি চান? হরিপদ সব খুলিয়া বলিল। ঘরে আর কেহ ছিল না। বড়বাবু আশ্চর্য হইয়া গেলেন। এই টাকা লইয়া আপিসে যথেষ্ট গোলমাল হইয়া গিয়াছে। হরিপদ যাইবার 2 দিন পরে ভুল ধরা পড়ে। তাহাকে খুঁজিয়া বাহির করিবার যথেষ্ট চেষ্টা করা হইয়াছিল, কিন্তু পারা যায় নাই। যে কেরানি ভুল করিয়াছিল তাহার মাহিনা হইতে প্রতি মাসে 30 টাকা করিয়া কাটিয়া লওয়া হইতেছে এবং পূজার বোনাস সে কখনো পাইবে না, এই বন্দোবস্ত হইয়াছিল। আজ 2 মাস 2.5 মাস পরে সেই পলাতক লোকটি টাকা ফেরত দিতে আসিয়াছে। ব্যাপারখানা কি? বড়বাবু এমন কাণ্ড কখনো তাহার 52 বছর বয়সে দেখেন নাই। জিজ্ঞাসা করিলেন, পুরো টাকাটাই দেবেন তো? নিয়ে এসেছেন সব? তা এতদিন আসেননি কেন? হরিপদ বলিল, যখন টাকাটা এখান থেকে নিয়ে গেল তখন বুঝতে পারিনি যে এত টাকা নিয়ে যাচ্ছি। ধরা পড়লো অনেক পরে বাড়ি গিয়ে। তারপর লোভ প্রবল হয়ে উঠল বড়বাবু। আমরা গরিব লোক, এতগুলো টাকার লোভ সামলানো সোজা কথা তো নয়। বড়বাবু বলিলেন, বেশ, টাকা দিয়ে যান। টাকা গুনিয়া দিয়া হরিপদ চলিয়া গেল। আপিসে ইতিমধ্যে অনেকেই কথাটা শুনিয়াছে। তাহারা বড়বাবুর কাছে কথাটা শুনিতে আসিল। এতদিন পরে টাকা ফেরত দিতে আসিল, কি ব্যাপার? বড়বাবু মৃদু হাসিয়া বলিলেন, হুম, তোমরা তো জানো না কোম্পানির জন্য কত খেটে মরি। নামও নেই এ আপিসে, যশও নেই। তা বাছাধন আজ এতকাল পরে এসেছেন, বোধহয় মাল বিক্রি করতে। ভেবেছেন এতদিনে আর চিনতে পারবে না। জিজ্ঞেস করলুম, আপনার নামটি কি? আপনি একবার জিনিস বেচতে এসে বেশি পেমেন্ট নিয়ে গিয়েছিলেন না? আমি ওকে বিল সই করতে দেখেছি। চেহারা দেখেই ভাবলুম এ ঠিক সেই লোক। যেমন বলেছি বাছাধনের মুক্তি চুন। তা বললুম, টাকা ফেলো, নইলে পুলিশে দেব। ব্যবসাদার লোক, পাওনা টাকা আদায় করেছিল বোধহয়, সঙ্গে টাকাও ছিল। তা থেকেই ভয়ে ভয়ে আমাদের টাকাটা বের করে দিলে। যাবে কোথায়? কত বড় ফাঁদে পা দিয়েছে জানে না। বড়বাবুর জয় জয়কার পড়িয়া গেল। শেষ হলো আজকের গল্প, শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বড়বাবুর বাহাদুরি। আপনারা যারা এই চ্যানেলে আমার পুরো গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।